আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর ঢাকা কলেজের ইতিহাস বিষয়ের যারা বিষয়টি নিয়েছো, সকলকে আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে। ঢাকা কলেজের এই অনলাইন ক্লাস কার্যক্রমে সর্বপ্রথম যাকে অভিনন্দিত না করলেই নয়, আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার, প্রফেসর নেহাল আহমেদ স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ভাইস প্রিন্সিপাল স্যারের একাগ্রতায় এবং সকল বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষক এই অনলাইন ক্লাস কার্যক্রমে কর্মব্যস্ত হয়ে পড়েছে। তো আমি প্রথমেই সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তোমরা জেনে খুশি হবে, আমাদের ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর নেহাল আহমেদ স্যার বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। তিনি এই ঢাকা কলেজকে একটি অন্যতম শিখরে, শিক্ষা প্রতিষ্ঠানের জগতে একটি অন্যতম শিখরে পৌঁছে নিয়ে গেছেন এবং সমগ্র বাংলাদেশে এই করোনা সংকটকালীন সময়ে প্রথম যিনি এই অনলাইন ক্লাস কার্যক্রমের বিষয়টি একেবারে ব্যবহারিক পর্যায়ে অর্থাৎ প্রায়োগিক পর্যায়ে নিয়ে আসেন, তিনি প্রফেসর নেহাল আহমেদ স্যার। তো স্যারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের অনলাইন ক্লাস কার্যক্রমটি শুরু করছি। আমরা শুরুতে একটু বলে রাখি, এই করোনাকালীন সময়ে বা সংকটকালীন সময়ে আমাদের অবশ্যই বাসায় অবস্থান করতে হবে। যদিও একটি বিষয় না বললেই নয়, আমি গত 2-3 দিন যাবত একটু অসুস্থ ছিলাম, এখন কিছুটা সুস্থ বোধ করছি, যারই ফলশ্রুতিতে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তো আমি চাইবো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে এবং আমিও সবার জন্য দোয়া করি, যাতে তোমরা সুস্থভাবে সুন্দরভাবে এই অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থাকো এবং পড়াশোনাটি এগিয়ে নিয়ে যেতে পারো। তো চলো শুরু করা যায় আজকের আলোচনা। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে এসেছি তা হচ্ছে লর্ড ডালহৌসি। উনি একজন লর্ড ছিলেন, ব্রিটিশ ভারতের একজন লর্ড ছিলেন এবং তিনি একজন প্রশাসক ছিলেন। তো তার বিষয়ে আমরা জানবো এবং তার অনেক নীতি সে গ্রহণ করেছিল। তার মধ্যে সবচেয়ে বেশি যেটি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এবং যেই নীতি গ্রহণের মাধ্যমে তিনি অন্যান্য লর্ডদের মধ্যেও অনেক বেশি পরিচিত, এই বিষয়টি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। লর্ড ডালহৌসির কথা যদি বলতে হয়, তিনি ছিলেন হচ্ছেন 1812 থেকে 1860 সাল পর্যন্ত এবং 1848 থেকে 1856 সাল পর্যন্ত কর্মরত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তিনি 1812 সালের 22 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং হ্যারো এবং অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চে শিক্ষালাভ করেন। 1848 সালের 12 জানুয়ারি ভারতের গভর্নর জেনারেলের দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রিভি কাউন্সিলর এবং বাণিজ্য বোর্ডের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন। অর্থাৎ উনি প্রিভি কাউন্সিলর ছিলেন এবং বাণিজ্য বোর্ডের, যেটাকে আমরা বাণিজ্য বোর্ড বলে থাকি, এই বাণিজ্য বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। তিনি সর্বক্ষেত্রে পাশ্চাত্যের শ্রেষ্ঠত্ব প্রবল বিশ্বাসী ছিলেন এবং তার শাসনকালে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণে, যেটাকে আমরা বলছি যে রাজত্ব সম্প্রসারণে বা সাম্রাজ্য সম্প্রসারণে এবং একই সঙ্গে এদেশের অনেক সংস্কার ও গঠনমূলক কার্য সম্পন্ন করেছিল লর্ড ডালহৌসি। তিনি দ্বিতীয় শিখ যুদ্ধ সংগঠিত করে পাঞ্জাব অধিকার করে নেন, যেটা দ্বিতীয় শিখ যুদ্ধের সময়টি যদি একটু মনে রাখার চেষ্টা করি আমরা, 1848 থেকে 1849 সাল পর্যন্ত। তো 1850 সালে গিয়ে তিনি সিকিমের কিছু অংশ দখল করে নেন এবং 1852 সালের শেষের দিকে তার সেনাবাহিনী দ্বিতীয় বার্মা যুদ্ধে, আবার বলছি 1852 সালে দ্বিতীয় বার্মা যুদ্ধে তার সেনাবাহিনী যুদ্ধে অংশ নেয় এবং বার্মার নিম্নাঞ্চল, যে অঞ্চলটি ছিল নিম্নের দিকের, তাদের মানচিত্রে যে নিম্নাঞ্চল, সেই অঞ্চলটি তারা জয় করে নেন। তো তিনি বিশ্বাস করতেন যে ভারতীয়দের জন্য তিনি নিজ রাজন্যবর্গের চেয়ে ব্রিটিশ শাসন অধিক হিতকর।
অর্থাৎ ভারতীয়দের জন্য তাদের নিজ রাজন্যবর্গ যারা ছিল তাদের থেকে ব্রিটিশ শাসনটা তার কাছে বেশি মনে হয়েছিল জনহিতকর হবে। এবং তার সম্বন্ধে এটা বলা যায় যে এই লর্ড ডালহৌসি সম্পর্কে বলা যায় তার পূর্ববর্তী শাসকগণ যেখানে অন্যের ভূখণ্ডের জোর করে অধিকার করার নীতি পরিহার করে চলতেন, সেখানে ডালহৌসি বৈধভাবে সাম্রাজ্য সম্প্রসারণের মূলনীতি গ্রহণ করেন। অর্থাৎ অন্যের ভূখণ্ড যে জোর জবস্তিমূলক যে অধিকারের বিষয়টি, এই নীতিকে উনি পরিহার করেছিলেন এবং বৈধভাবে সাম্রাজ্য কিভাবে সম্প্রসারণ করা যায় সেটাই ছিল তার মূল নীতি। এই উদ্দেশ্যে তিনি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। এই নীতি অনুসারে যদি কোনো দেশীয় রাজা স্বাভাবিক উত্তরাধিকার না রেখে মারা যান, তাহলে ওই স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের হাতে তিনি ন্যস্ত করেন। এই আইনে দত্তক পুত্র গ্রহণের অধিকার অবৈধ ঘোষণা করা হয় এবং সত্যবিলোপ নীতি প্রয়োগ করে তিনি সাতারা, সম্বলপুর এবং উদয়পুর, ঝাঁসি এবং নাগপুর এই সমস্ত রাজ্যগুলি দখল করে নেন। তো লর্ড ডালহৌসি কর্ণাটক এবং তাঞ্জোর নামে যে দুটি জায়গা আছে ভারতে, এই কর্ণাটক এবং তাঞ্জোরের খেতাবসার এই সার্বভৌমত্বর বিলোপ সাধন করেন। এখানে যে সার্বভৌমত্ব বিষয়টি ছিল এটি তিনি বাতিল করে দেন, কারণ তিনি তাদেরকে অকার্যকর বলে গণ্য করেন। প্রাক্তন পেশোয়ার দ্বিতীয় বাজিরাও, আমরা আবারও বলছি নামটি, প্রাক্তন পেশোয়া দ্বিতীয় বাজিরাও মারা গেলে তিনি তার দত্তক পুত্র নানা সাহেব, আবার বলছি এই বাজিরাওয়ের দত্তক পুত্র ছিল হচ্ছে নানা সাহেব, নানা সাহেবকে পেনশন প্রদান করতে অসম্মতি জানান। মানে নানা সাহেবকে যে পেনশন প্রদান করবেন তাতেও তিনি এই ডালহৌসি অস্বীকৃতি জানান বা অসম্মতি জানান। অবশেষে তিনি অদক্ষ শাসনের অজুহাতে 1856 সালে অযোধ্যা দখল করেন। তিনি মুঘল সম্রাটের রাজকীয় যে খেতাব ছিল তা বিলোপ করতে এবং দিল্লির রাজপ্রাসাদ থেকে রাজ পরিবারের সরিয়ে ফেলার এবং বাহাদুর শাহ যিনি ছিলেন, বাহাদুর শাহের পুত্রকে রাজকীয় অভিধা থেকে বঞ্চিত করতে তিনি উদ্যোগ গ্রহণ করেন। তাহলে একটু সংক্ষেপে যদি বলি তাহলে কি দেখা যাচ্ছে যে মুঘল সম্রাটের যে রাজকীয় খেতাব ছিল তা বিলোপ সাধন করেন, দিল্লির রাজপ্রাসাদ থেকে রাজ পরিবারে সরিয়ে ফেলতে তিনি সহায়তা করেন এবং বাহাদুর শাহ যিনি ছিলেন এই বাহাদুর শাহর পুত্রকে রাজকীয় অভিধা থেকে, অর্থাৎ রাজকীয় যে খেতাব অভিধা ছিল তা থেকে তিনি বঞ্চিত করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেন। ডালহৌসির এই সত্যবিলোপ নীতি প্রয়োগে যৌক্তিকভাবে বলা হয়ে থাকে যে যখন উত্তরাধিকারীর অভাব ঘটতো তখন তিনি সত্যবিলোপ করতেন, যখন তাদের প্রাচুর্য থাকতো তখন তিনি পরস্পর বিরোধী দাবিদারদের মধ্যে থেকে রাজ পরিবারের প্রধান কে হবেন তার স্বীকৃতিকে বিলোপের একটি শর্ত হিসেবে ব্যবহার করতেন। একটু খেয়াল করো কি টেকনিকটা ইউজ করছে, যে যখন উত্তরাধিকারীর অভাব ঘটতো মানে পুত্র সন্তান থাকতো না, তখন তিনি এই সত্য বিলোপ করেন তাদের এই যে রাজত্ব শাসন। তখন যখন আবার প্রাচুর্য থাকতো তখন ওই দুই পরস্পর বিরোধী দাবিদার যারা ছিল তাদের মধ্যে রাজ পরিবারের প্রধান কে হবেন তার স্বীকৃতিও বিলোপে একটি শর্ত বলে মনে করা হয়। অর্থাৎ পরস্পর বিরোধী কোনো দ্বন্দ্ব এ সমস্ত থাকলে সেখানেও সেটি শর্ত হিসেবে বিবেচিত হয়, তারা বাতিল হয়ে যাবে। এভাবে ডালহৌসি তার 8 বছরের রাজত্বকালের মধ্যে উপমহাদেশের রাজনৈতিক মানচিত্রে আস্তে আস্তে চেঞ্জ করা শুরু করে। এই ডালহৌসি সময়ে ঔপনিবেশিক রাজ্যের বেশ কিছু সংস্কার সাধন করা হয়। তিনি কলকাতার সচিবালয় পুনরায় সংগঠিত করেন এবং গভর্নর জেনারেলের গুরুভার যে মোচন করতে বাংলার জন্য একজন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করেন। তো তিনি দেখা যাচ্ছে যে তিনি ভারতের রেল ব্যবস্থা, যেটাকে আমরা রেলওয়ে সিস্টেম যেটাকে বলতেছি, এই রেল ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রধান রেল লাইন সমূহ স্থাপন করেন এবং তার আমলে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয় এবং একই সঙ্গে ডাক ব্যবস্থার তিনি উত্তরোত্তর উন্নয়ন ঘটান। তিনি সরকারি পূর্ত বিভাগ প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে পূর্ত কর্মসূচি যেমন রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু নির্মাণ, সেচ প্রকল্প সমূহ সম্প্রসারণ করা, জনসাধারণের উপকারে আসে এমন অনেক কার্যাবলী তিনি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেন এবং হাত দেন। গণশিক্ষা বিভাগে প্রতিষ্ঠা করে শিক্ষা ক্ষেত্রে যে ক্রমান্বয়িক পর্যায় সম্পর্কে পরিকল্পনা কিছু গ্রহণ করেন, অর্থাৎ ধারাবাহিক কিছু পরিকল্পনা গ্রহণ করেন,
নতুন আইন প্রণয়ন করে তিনি হিন্দু বিধবা যারা ছিল হিন্দু বিধবাদেরকে পুনর্বিবাহ করে বৈধ ঘোষণা করেন, বৈধতা দেন। তো এখানে দেখা যাচ্ছে এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিতদের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারের অযোগ্য ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেন। অর্থাৎ খ্রিস্ট ধর্মতে যারা ধর্মান্তরিত হতে বা অন্য জায়গায় যাওয়া হতো তাদের যে উত্তরাধিকার যে যোগ্যতা, পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারের যে যোগ্যতা অযোগ্য বলে বিবেচনা করা হতো সেটাকে তিনি অবৈধ ঘোষণা করলেন, অর্থাৎ অযোগ্য বলে বিবেচিত হতে পারবে না। 1853 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার নবায়ন করা হয় এবং নতুন চার্টারের অধীনে ভারতীয় সিভিল সার্ভিসকে এই ভারতীয়দের জন্য উন্মুক্ত করা হয়। বন সংরক্ষণ থেকে শুরু করে জেলা সমূহের অবস্থার উন্নতি পর্যন্ত একেবারে প্রশাসনিক ক্ষেত্রে প্রায় প্রতিটি শাখায় ডালহৌসি তার সংস্কারমূলক কাজের মানে একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত গ্রহণ করেন। বলা হয়ে থাকে যে ভারতে যে সকল ব্রিটিশ প্রশাসক এসেছিল, এই যে যেমন লর্ড, আমি যেটা বলছি যে গভর্নর জেনারেল, লর্ড, এই যে ব্রিটিশ প্রশাসক যারা এসেছিল তাদের মধ্যে কয়েকজন ছিলেন বিজয়ী, কয়েকজন ছিলেন নির্মাতা, অন্যরা ছিলেন সংস্কারক, কিন্তু লর্ড ডালহৌসি একাই ছিলেন সর্বগুণে গুণান্বিত। আবারও বলছি, কিছু কিছু প্রশাসক এসেছিলেন যারা কিনা দিগ্বিজয়ী ছিলেন, সাম্রাজ্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন, এবং কয়েকজন ছিলেন নির্মাতা, বড় বড় স্থাপনা, তারা সুন্দর সুন্দর স্থাপনা গড়ে তুলেছিলেন, বিভিন্ন দেশ থেকে কারিগর এনে বড় বড় সুন্দর স্থাপনা তৈরি করেছিলেন। তো এই তাদেরকে বলা হচ্ছে নির্মাতা। আবার অনেক আছেন ছিল ধর্ম সংস্কারক ছিলেন অথবা সমাজ সংস্কারক ছিলেন, এরকম অনেক সংস্কারক ছিলেন, কিন্তু এই সমস্ত গুণের গুণান্বিত ছিলেন লর্ড ডালহৌসি। অর্থাৎ উনি সমস্ত যে সমস্ত কাজগুলো যারা নির্মাতারা করেছে, বিজয়ীরা হয়েছে, দিগ্বিজয়ী যারা ছিল, সকল গুণের সমৃদ্ধি তার মধ্যে বিরাজমান ছিল। তো ডালহৌসি যে ধ্যান ধারণা ছিল ভারতকে পাশ্চাত্যের আদলে গড়ে তোলা, আবার বলছি লর্ড ডালহৌসির চিন্তাটা কিন্তু ছিল ওই জায়গাটায় যে ভারতকে তিনি, এই ভারতীয় ভূখণ্ড বা ভারতবর্ষকে তিনি পাশ্চাত্যের আদলে একটি মডেল দাঁড় করাবেন, এবং সম্ভবত সেজন্যই তিনি অনেকটা পথ অতি দ্রুত অতিক্রম করেছিলেন। যদিও তিনি পরিতৃপ্ত পাঞ্জাব রেখে গেছিলেন, রেলপথ, সড়ক ও টেলিগ্রাফের সুবিধাদি প্রদান করেছেন, কিন্তু তিনি ওই সকল ব্যক্তির অনুভূতিকে পুরোপুরি অগ্রাহ্য করেছেন যারা তার সম্প্রসারণ নীতি এবং সৃষ্টিশীল সংস্কার সমূহের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। অর্থাৎ উনার যদি ল্যাকিংস যদি বলি বা উনার যদি কিছু উনার নীতির কিছু দুর্বল দিক যদি বলি, তাহলে দিকটি তো হচ্ছে ওরকম যে তিনি একটা সংস্কার নীতি গ্রহণ করেছেন, সংস্কার নীতি গ্রহণ করার চেষ্টা করেছেন যে যাতে সেটা জনহিতকর হয়, মেনে নিলাম। তো এখন জনহিতকর কাজ করতে গেলেও তো দেখা যাচ্ছে ওখানে পার্সেন্টেজ হয়তো 5%, হয়তো 10%, হয়তো 2%, একটা সংখ্যা তারা ওই সংস্কারের জন্য ক্ষতিগ্রস্ত হয়। তো এই ক্ষতিগ্রস্ত যখন যারা হয় তখন কিন্তু দেখা যাচ্ছে কি যে তাদের প্রতি তার কোনো দৃষ্টি কিন্তু ওরকম ছিল না, এবং তার যে সম্প্রসারণ নীতি বা সৃষ্টিশীল চিন্তা, এই চিন্তা যে সংস্কার অনেকের জন্য যে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ছিল তা কিন্তু তিনি মানে দৃষ্টিগোচর করেননি। এজন্য 1857 সালে সিপাহী বিপ্লব ছিল ব্রিটিশ কৃতকর্মের দ্বন্দ্ব পরিশোধের মতো। আবার বলছি, ব্রিটিশদের কৃতকর্মের দ্বন্দ্ব পরিশোধের মতো। 1856 সালে 29 ফেব্রুয়ারি অবসর গ্রহণের পর তিনি ভগ্ন স্বাস্থ্য নিয়ে ভারত ত্যাগ করেন, এবং 1860 সালে অর্থাৎ 4টি বছর পরে 19 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এখন যে বিষয়টি নিয়ে আমরা একটু ডিটেইলে আলোচনা করব সেটা হচ্ছে তার গৃহীত যে নীতি সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি জনগণের কাছে পৌঁছে গিয়েছিল, মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, সেটি ছিল হচ্ছে সত্য বিলোপ নীতি। লর্ড ডালহৌসির উল্লেখযোগ্য সাম্রাজ্য নীতির মধ্যে ছিল হচ্ছে সত্য বিলোপ নীতি। এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, জানলাম। তিনি এই একটি ঘোষণায় বলেন, কোন ব্রিটিশ আশ্রিত দেশীয় রাজা, আবার বলছি, কোন ব্রিটিশ আশ্রিত দেশীয় রাজা
অপুত্রক অবস্থায় মারা গেলে, অর্থাৎ কোনো পুত্র সন্তান না থাকলে সে অবস্থায় যদি তিনি মৃত্যুবরণ করেন, সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এই নীতিকেই বলা হচ্ছে সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস, এটি নামে পরিচিত। তো লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির উদ্ভাবক ছিলেন না। এই নীতির কার্যকারিতা প্রসঙ্গে আশাবাদী হয়ে লর্ড ডালহৌসি বলেছিলেন যে ভারতের সব দেশীয় রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা সময়ের অপেক্ষা মাত্র। নিচে যে ছোট্ট করে যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসির এই সত্য বিলোপ নীতির প্রয়োগ পদ্ধতিটা কেমন ছিল এটি একটু জানার চেষ্টা করি। ডাইরেক্টর সভা কর্তৃক, কি কর্তৃক? ডাইরেক্টর সভা কর্তৃক 1834 খ্রিস্টাব্দে দত্তক প্রথা নিয়ন্ত্রণের পদ্ধতিকে ডালহৌসি প্রয়োগ করেছিলেন। অর্থাৎ দত্তক প্রথা নিয়ন্ত্রণ করবার জন্য যে পদ্ধতি গ্রহণ করেন সেটি ছিল সত্য বিলোপ নীতি। এবার একটু খেয়াল করি, এসেন্সটা ওখান থেকে আসছে। এই নীতি প্রয়োগ করার আগে ডালহৌসি দেশীয় রাজ্যগুলিকে তিনটি ভাগে ভাগ করেন। তিনটি, কি কি? স্বাধীন দেশীয় রাজ্য, কোম্পানি সৃষ্ট রাজ্য এবং কোম্পানি আশ্রিত বা কোম্পানির অধীনস্থ রাজ্য। অর্থাৎ তিনি এই সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস এটা গ্রহণ করার আগে তিনি টোটাল ভারতীয় সাম্রাজ্য বা ভারত ভূখণ্ডকে তিনটি ভাগে বিভক্ত করেন। এই রাজ্যগুলিকে, দেশীয় রাজ্যগুলিকে তিনটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে স্বাধীন দেশীয় রাজ্য, দ্বিতীয়টি হচ্ছে কোম্পানির সৃষ্ট রাজ্য, কোম্পানি নিজে এই রাজ্যটি সৃষ্টি করেছে, এবং তৃতীয়টি হচ্ছে কোম্পানির আশ্রিত বা কোম্পানির অধীনস্থ রাজ্য। এবার একটু জানার চেষ্টা করি যে শর্ত কি ছিল, কি কি শর্ত এই সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস এর মধ্যে বিরাজমান ছিল। প্রথম যেটি বলবো সেটি হচ্ছে যে কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজা দত্তক নিতে পারবেন না এবং সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2 কি? যে রাজ্য বা ইংরেজ যেটা আশ্রিত রাজ্যগুলি বা করদ রাজ্য যাকে বলছি, এই আশ্রিত রাজ্য বা করদদারদের উদ্দেশ্যে বলা হয় তারা দত্তক নেয়ার আগে কোম্পানির অনুমতি নেবেন, নতুবা ওই রাজ্যটি সরাসরি কোম্পানির শাসনাধীনে চলে যাবে। তৃতীয় যে শর্তটি, আর দেশীয় স্বাধীন রাজ্যগুলি সম্পর্কে কোম্পানি নিরপেক্ষ থাকবে। আবার বলছি, দেশীয় স্বাধীন রাজ্যগুলি সম্পর্কে কোম্পানি নিরপেক্ষ থাকবে। এবার আসি সত্য বিলোপ নীতির প্রয়োগটা কিভাবে হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল। ডালহৌসির সত্য বিলোপ নীতির প্রথম প্রয়োগ ঘটান কোলবা রাজ্য। কোন রাজ্য? কোলবা রাজ্য, 1840 খ্রিস্টাব্দে। এরপর তিনি একে একে গ্রাস করেন সাতারা 1848 খ্রিস্টাব্দে, সম্বলপুর ও জৌনপুর 1849 খ্রিস্টাব্দে, ভগৎ 1850 খ্রিস্টাব্দে, উদয়পুর 1852 খ্রিস্টাব্দে, ঝাঁসি 1853 খ্রিস্টাব্দে, নাগপুর 1854 এবং সর্বশেষ মানে এই নামগুলোর মধ্যে যে সালগুলো ওটা বলছি 56 সালে কর্ণাটকের নামই মোটামুটি বেশ প্রতিশ্রুতি এবং বলা যাচ্ছে যে এটি সঠিক। তো সত্য বিলোপ নীতির কিছু সমালোচনা আমরা এখন দেখার চেষ্টা করি। কিরকম? যে লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি সমালোচনা ঊর্ধ্বে ছিল না। তো দেখা যাচ্ছে কি যে স্বাধীন দেশীয় রাজ্য, কোম্পানি সৃষ্ট রাজ্য, আবার বলছি স্বাধীন দেশীয় রাজ্য, কোম্পানি সৃষ্ট রাজ্য এবং কোম্পানির আশ্রিত রাজ্য, এই রাজ্যগুলিতে এই নীতি নির্ধারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। ফলে কয়েকটি রাজ্যের ক্ষেত্রে এই নীতি অপপ্রয়োগ ঘটে। প্রয়োগ যেটা হয়েছিল সেটা অপপ্রয়োগ হিসেবে বিবেচিত হয়। সত্য বিলোপ নীতির শর্তগুলিকে ডালহৌসি নিজেই অমান্য করেন এবং যদিও পরিচালক সভার নির্দেশে শেষ পর্যন্ত ন্যায্য উত্তরাধিকারীদের হাতে সেই সব রাজ্য ফেরত দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে এই পরিচালকদের সভায়, বোর্ড সভায় যেগুলো। দত্তক পুত্র গ্রহণের অধিকার ডালহৌসি খারিজ করলে এই দেশীয় রাজা ও প্রজারা অসন্তুষ্ট হয়। অর্থাৎ দত্তপুত্র গ্রহণের যে অধিকারটি, এটি যখন হরণ করা হয়, অ্যাবলিশ করা হলো, বাতিল করা হলো, তখন ওই দেশীয় রাজা এবং প্রজারা কিন্তু এই বিষয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন বা অসন্তুষ্ট হন। দেশীয় রাজ্যগুলিকে অহেতুক রাজ্যগ্রাসের ভয় দেখিয়ে, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ সত্য বিলোপ নীতিতে, দেশীয় রাজ্যগুলিকে অহেতুক রাজ্যগ্রাসের ভয় দেখানো হয়।
উদয়পুর, যার মধ্যে অন্যতম উদয়পুর রাজ্য ব্রিটিশের সৃষ্ট না হলেও তাকে সত্যবিলোপ নীতির বলি হতে হয়েছিল। তো এবার আসি সর্বশেষ আমরা যে উপসংহারে আসব, যে লর্ড ডালহৌসি অনেক ক্ষেত্রেই মানে লন্ডনের বোর্ড অফ ডাইরেক্টরের পরামর্শকে অমান্য করে সত্যবিলোপ নীতি প্রয়োগ ঘটিয়েছিলেন। তিনি মুসলিম বাদে শুধুমাত্র হিন্দু রাজ্যগুলিতেই এই নীতি প্রয়োগ ঘটিয়েছিলেন এবং লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি দেশীয় রাজ্যগুলিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছিল সে প্রসঙ্গে হেনরি রাসেল বলেছেন, আমি মনে করি তার দেশীয় রাজ্য দখল নীতি আমাদেরকে কফিনে ঢুকিয়ে দিয়েছে। তো এই ছিল মূলত আজকের আমাদের আলোচনা, লর্ড ডালহৌসি, আদ্যোপান্ত এবং সবচেয়ে বেশি ফোকাস করেছি যে বিষয়টি সেটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপসি বা যেটাকে আমরা বলছি সত্যবিলোপ নীতি। তো সকলকে একটি কথা না বললেই নয় যে এখন আমাদের এই দেশে, আমাদের বাংলাদেশে একটু শীতের অবস্থাটা খুব বেশি প্রকট আকার ধারণ করছে ধীরে ধীরে। তো আমরা সবাই চেষ্টা করব যে বাসা বাড়িতে যারা আছি তা একটু নিরাপদে থাকি। আমিও বাসা বাড়িতে আছি, অনেক সময় নিজের প্রয়োজনে বা কর্মসংস্থানের মানে প্রয়োজনে, যে কলেজে যেতে হচ্ছে বা অনেক মানে একটু প্রয়োজনে, অনলি প্রয়োজনে বের হতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমিও অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, আবার কিছু দু তিন দিন ধরে খুব অসুস্থ হয়েছিলাম। তো যা হোক, আমার জন্য একটু দোয়া করবে, তোমাদের জন্য আমি একটু দোয়া করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই চেষ্টা করি একটু সামাজিক দূরত্ব বজায় রাখতে। এবং দেখা যাচ্ছে যে এই শীতের সময় যে বিষয়গুলি আমরা আসলে বাসা বাড়িতে করি এটা হচ্ছে যে একটু গরম পানি, মানে হালকা কুসুম গরম পানি খাওয়া, বা আমরা চেষ্টা করি যে একটু শীতের পোশাক যেগুলো আছে, মোজা বা সোয়েটার বা এই জাতীয় শীতের যে শীত পোশাক যেগুলো আছে এগুলো আমরা পরি। তো চেষ্টা করবে যে এগুলো ব্যবহার করে যাতে করে অসুস্থ আমরা কেউ কিন্তু অসুস্থতার পক্ষে না, আমরা সবাই সুস্থতার পক্ষে। এবং আমাদের এই সময়টা এমন একটি সময়, একটা চ্যালেঞ্জের সময়। আমরা কিন্তু দেখো অন্যান্য যে বাহিরের যে দেশগুলো শীত প্রধান বা ইউরোপের যে দেশগুলো, সেই দেশগুলো এই গত 7-8 মাসে যেই পরিমাণ ওদের মৃত্যুর হার, সেই পরিমাণ মৃত্যুর হার কিন্তু খুবই মানে এটা আশার বাণী যে আমাদের এই দেশে কিন্তু ওইভাবে মৃত্যুটা ওভাবে মানে গ্র্যাজুয়ালি বা র্যাপিডলি এখনো ওই অবস্থায় আসেনি। তো আমরা এটাই চাই যে এই অবস্থা মানে যে স্বাভাবিক অবস্থা এখন যে অবস্থাটা আছে এর থেকে আরো কমুক, এর থেকে না বাড়ুক। তো সবাইকে আমি বলবো যে বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে এবং যারা কিনা ছোট যারা আছে এদের প্রতি একটু খেয়াল রাখতে। আর এবং সবচেয়ে বড় কথা, আমি আগে বারবারই একই কথা বলি, হয়তো বা তোমরা মনে মনে করতে পারো স্যার একই কথা বারবার বলে কেন। এটা বলি এই কারণে যে এই চ্যালেঞ্জটুকুর সময় যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি মানে পৌঁছাতে পারবো আমার মেসেজটা যে সাবধান সাবধান এবং সাবধান, আমাদেরকে সচেতন হতে হবে, ভয় পেলে হবে না। ভয় কারা পায়? ভয় পায় হচ্ছে যারা কিনা কাপুরুষ। ভয় পায় কারা? ভয় পায় যারা যুদ্ধে নামতে পারে না বা মানসিক যুদ্ধ করার শক্তি যাদের নেই। যেহেতু আমরা সবাই মানুষ, আমাদের সবারই সংকট থাকে, আবার সংকট উত্তরণের পথ থাকে। তো আমরা সবাই চেষ্টা করি সামাজিক দূরত্ব বজায় রাখতে, একটু নির্দিষ্ট সময় পর পর সাবান দিয়ে দুহাত ধুতে, এবং চেষ্টা করব যে পোশাক আশাক যা আছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। বয়োজ্যেষ্ঠ বাসায় যারা আছে তাদের প্রতি একটু নজর দিতে, একটু আবারও বলছি তারা একটু 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 ভালোবাসা চায়, একটু চায় যে আমার এই আসলে তো তারাও তো একটা সময় কষ্ট করে আমাদের এই পর্যায়ে আমাদেরকে নিয়ে এসেছে। আমার মতো একজন শিক্ষক হইতে পেরেছি, আমার মানে আমার বাবা মা যারা আমার জন্য কষ্ট করেছে, তোমার বাবা মা তোমাদের জন্য কষ্ট করতেছে। আবার দেখা যাচ্ছে তোমার ছোট ভাই, দেখা যায় তোমার ছোট ভাই কিন্তু ছোট বুঝে না। তো তোমাদের উচিত এই কিছু দায়িত্ব পালন করা ছোটদের প্রতিও, তাদেরও একটু দেখভাল করা। আর বাহিরে যদি একান্তই যেতে হয়, অবশ্যই যেটা সরকার থেকে বলা হচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে মাস্ক পরে মানে যে কোনো যদি একান্তই বাইরে যেতে হয় মাস্ক পরে যেন বাইরে যায়, একটা সামাজিক দূরত্ব বজায় রাখি, জাতীয় স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমার জন্য একটু দোয়া করে যাতে সুস্থ থাকি, যাতে নিরাপদে থাকি। একটু তো খারাপ লাগে যখন অসুস্থ হয়ে যায়, তখন মনে হয় যে কিভাবে ক্লাসটা সুন্দর করে নেওয়া যায়, সে যদি ডেলিভারিটা ওভাবে না আসে। তো সর্বাত্মকভাবে চেষ্টা করি
আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য আমি দোয়া করি, এবং সর্বোপরি চেষ্টা করবে যে বাবা মাকে খুশি রাখতে। অনেক কষ্ট করে এ পর্যন্ত আমাদেরকে এনেছে, তো পড়াশোনাটাও একটু চেষ্টা করবে ভালো করে করার জন্য, কারণ সামনে কিন্তু যদি কলেজ যখন খুলে যাবে তখন অনেক রকমের পরীক্ষার সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাব। তো চেষ্টা করি আমরা নিজেরা ভালো থাকি, সুস্থ থাকি, পরিবারকে ভালো রাখি, পরিবারকে সুস্বাস্থ্যের মধ্যে রাখি, এবং আমরা যদি ভালো থাকি, আমাদের পরিবার যদি ভালো থাকে, সমাজটা ভালো থাকবে। আমরা কিন্তু সবচেয়ে ভালোবাসি আমাদের নিজের জীবনকে, এবং তারপরে ভালোবাসি আমার পরিবারকে, এবং সর্বোপরি আমরা ভালোবাসি আমাদের দেশটাকে। তো আমাদের এই দেশ বাংলাদেশ, সবুজ ও শ্যামল শস্যে ভরা বাংলাদেশ, যাতে সুন্দর সমৃদ্ধির পথে এগিয়ে যায়, এই কামনা করে, এবং সকলের জন্য দোয়া দিয়ে বা সকলের জন্য দোয়া করে এই বলেই আজকের ক্লাসটি শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।